দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুথা সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর 57 রেডিয়াস আর্ট সেন্টারের বেইজ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী বিউটি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তোমাকে দেখে খুবই ভালো লাগছে, অনেকদিন পর তোমাকে পেলাম। আর তোমাকে দেখলে তো আমার মনটাই ভালো হয়। আর আমাদের অনেকদিন পর একটা আড্ডা জমবে। হ্যাঁ, অনেক গল্প থাকে এবং অনেক কথা থাকে শেয়ার করার। আসলে সবকিছু মিলে কেমন যাচ্ছে সময়টা গানের সাথে, পরিবারকে নিয়ে? কারণ আমি জানি তুমি খুবই পরিবার কেন্দ্রিক একজন মানুষ, 2 ছেলের সাথে সময় কাটাতে ভীষণ পছন্দ করো। কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমার নিজের যে প্রফেশনে আমি আছি, আমার গান, স্টেজ প্রোগ্রাম, রেকর্ডিং, টিভি শো, এর বাইরে গিয়ে যেটা বলেছিলেন আপু, যে আমি একটু ফ্যামিলি কেন্দ্রিক, আমার কাছে মনে হয় যে খেয়াল করলে দেখবা যে আমি খুব একটা গেট টুগেদারে বা সব কিছুতে আমন্ত্রণ পাই খুব, কিন্তু যাওয়া হয় না। আমার কাছে মনে হয় যে আমার কাজের বাইরে যতটুকু সময়, আমার যেহেতু 2টা বেবি, তো ওদেরকে একটু, কারণ আমার সন্তানদের তো একই টাইমে যেমন আমার গানের সময় থাকে, তো আমার তাদেরও তো সময় দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমার কাজের বাইরে যতটুকু সময় আমি চেষ্টা করি আমার সন্তানদের দিতে। যেটা বলছিলে তুমি যে তোমাকে কোনো সোশ্যাল গ্যাদারিং এ দেখা যায় না, আমি আজকে এই প্রশ্নটা তোমাকে করতে চেয়েছিলাম যে এই যে সোশ্যাল গ্যাদারিং এ তোমাকে দেখতে পাই না, চাই না তা না, হ্যাঁ, মানে তোমাকে দেখা যায় না। এটা থাকে তো, আমরা বলি যে এখন এই সময়টা আসলে নেটওয়ার্কিং এর একটা যুগ, মানে নেটওয়ার্কিং এর মাধ্যমে মানুষ অনেক ক্ষেত্রে অনেক কাজ পায়। আমি জানি যে তোমার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই এরকম না। তো এই জায়গাটা আসলে তুমি কিভাবে সুন্দর করে উতরে গেলে? আমার কাছে অনেকেই একটা কথা বলে যে লবিং, তারপরে সিন্ডিকেট, এই বিষয়গুলো না আমার মাথাতে কখনো আসেও নি, আমি এটা নিয়ে ভাবিও নি। কারণ আমার কাছে, বিশ্বাস করো আপু, যে আমি ক্লোজ আপ ওয়ানের পর থেকে এখন অবধি আমাকে কোনো কিছুর শিকার তো হতেই হয়নি, বরঞ্চ একদম সততার সাথে যে মানুষগুলো একান্তে আমাকে ভালোবেসে, যারা আমার গান শুনতে চায়, তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানায়, আমি তাদের কাজ করি, বিভিন্ন প্রোগ্রামে যাই। আর ওই যে সিন্ডিকেটের ব্যাপারটা, আমি কখনো, এটা যাদের ক্ষেত্রে হয়েছে হয়তো তারা বলতে পারবে, বাট আমার কখনো মনে হয় না, কারণ আমি ফেসও করিনি বা আমার কোনো ইম্প্যাক্টও আমার জীবনে পড়েনি। এবং নিজের জায়গাটা তুমি আসলে তোমার মেধা, সততা, পরিশ্রম দিয়ে তুমি তৈরি করেছো, সেটা মানে জ্বলন্ত সাক্ষী আসলে আমরা। আরেকটা কি আপু, যে আমার কাছে যেটা মনে হয় যে নিজের মধ্যে যদি যে কাজটা আমি করছি সেটা যদি সততার সহিত হয় এবং ভালোবাসা, সাধনার মাধ্যমে হয়, তো যত কিছুই হোক না কেন, সাধনার তো একটা মূল্যায়ন আছে নিঃসন্দেহে, বা ভালোবাসার তো একটা মূল্যায়ন আছে। তো আমি সেটাকেই বিশ্বাস করি। এবং আমি আরেকটা জিনিস খুব বেশি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি, সেটা হচ্ছে রিজিক। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিবেন ওসিলা মারফত, এর বাইরে আমি 1% বেশি চাইলেও পাবো না বা 1% কম চাইলেও পাবো না, আমারটা কিন্তু নির্ধারিত। অতএব আমি একদম ওইটার পিছনে ছুটি না যে আমাকে আরো পেতে হবে, আরো
অর্জন করতে হবে। আমার কাছে আমি আমার সততা দিয়ে, আমার নিষ্ঠা দিয়ে আমি আমার কাজ করে যাই, এর বিনিময়ে আমি আমার যতটুকু পাওয়া আমি ঠিক পাবো, আমি সেটা আশা করি। কি দারুণ করে বললে, এবং এই কথাগুলো আসলে আমি নিজেও খুব বিশ্বাস করি যে রিজেক্ট পূর্ব নির্ধারিত থাকে, সুতরাং এটার পেছনে আসলে দৌড়ানোর কোনো মানেই নাই। কিন্তু হ্যাঁ, তোমাকে সেটাকে অর্জন করতে হবে আমার চেষ্টার মাধ্যমে, আমার সততার মাধ্যমে, সেটা অবশ্যই নির্ধারিত। আমি জানি এখন হয়তো খুব বেশি একা থাকবার সময়টা পাও না, কারণ দুটো ছেলে সবসময় সাথে থাকে এবং তাদেরকে অনেক সময় দিতে হয়, কিন্তু তারপরেও যদি নিজের জন্য একটু সময় করতে পারো, সে সময়টা কি করো? যতটুকু আমার নিজের সময় পাই, আমি আমার বললাম না যে আমার যেহেতু গানময় জীবন, আমার সন্তানরাও কিন্তু কেন জানি ওরা ছোটবেলা থেকে একদম অভ্যস্ত হয়ে গেছে যে আম্মুকে এই সময় ডিস্টার্ব করা যাবে না, বা আমি কোনো প্রোগ্রামে গেলে তার আগের থেকে বুঝে যাই যে জানে আম্মু এখন প্রোগ্রামে যাবে। হয় না যে বাচ্চারা যেহেতু ছোট যে আমি যাব, বা একটা বায়না করা এ ধরনের একদমই না, ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে ওরা। আমি আমার গান নিয়েই থাকি, আমি যদি যখন রান্নাও করি তখনও কিন্তু গান গাইতে গাইতে আমি আমার তানপুরাটা ফোনে ছেড়ে দিয়ে দেখা যাচ্ছে একটু গুনগুন করছি, বা রান্না করতে করতে গান করছি। আমার বাচ্চাদের দেখতে দেখতে গানটা তো ছাড়াই থাকে, বা একটু 10 মিনিট আমি সব থেকে চেষ্টা করি যে আমার বাচ্চারা যখন স্কুলে চলে যায় তখন আমি আমার তানপুরাটা ছেড়ে 10 মিনিট হলেও একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, কারণ সঙ্গীতটা টোটালি আপু সাধনার বিষয়। কারণ আমাকে যদি দীর্ঘদিন গান করতে হয়, বা তো সেক্ষেত্রে সাধনার বিকল্প নাই। তো আমি শুধু সঙ্গীত থেকে নিয়েই যাব তা তো হবে না, তাকেও তো কিছু দিতে হবে। তো আমি সেটাই চেষ্টা করি যে সকালে উঠে যেন আমি 10 মিনিট হলেও মানে আমার প্র্যাকটিসটা ঠিক থাকে, তারপরে আস্তে আস্তে নিজের মতো করে সারা দিনই মনে সঙ্গীতময় যায়, গানের সাথেই আমার যায়। হ্যাঁ, এই যে তুমি সুন্দর করে সহজ চিন্তার কথা বলছিলে, তাই না? লালনের গানগুলোতে আমরা তো এটারই প্রতিচ্ছবি দেখি, যে বাণী বা যে দর্শনগুলো দেখিয়েছে লালন সাঁইজি আমাদেরকে, সেই জায়গা থেকেই কি তোমার আসলে এই মনোভাব, এই সহজ চিন্তাধারা, সহজ জীবনধারার প্রতি আকর্ষণটা তৈরি হয়েছে? যদি আপু বলো তাহলে অনেকটাই তাই, কারণ আমি চরমভাবে লালন শাহের বাণীতে প্রভাবিত। কারণ এটা হয়তো ছোটবেলায় বুঝতাম না, কিন্তু যখনই আমি লালন শাহের গান মানে গাওয়া শুরু করলাম, জীবন বোধটাকে জানার চেষ্টা করলাম, তখন কেন জানি একে অন্যের পরিপূরক হয়ে গেল যে লালন শাহ আসলে তার বাণীতে কি বলতে চেয়েছেন। আমার কাছে মনে হয় যে লালন শাহ তো ছিলেন একজন স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, এবং সমস্ত ধর্মের প্রতি ছিল তার অগাধ জ্ঞান, এবং তিনি মানুষের মধ্যে তার মানব ধর্মটাকে সমস্ত জাতপাত নির্বিশেষে যেমন মানুষকে ভালোবাসার কথা বলে গেছেন, এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার যে আনুগত্যতা প্রকাশ। এবং আমরা কি করি যে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে কিন্তু আমরা স্রষ্টাকে, আমরা সবসময় তো স্রষ্টার আনুগত্য প্রকাশ করি যে তাকে পাওয়ার আশায়, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা তো সেটাই বলেছেন যে তোমাদের মধ্যেই আমি বিরাজমান, এবং মানুষ ভজলে সোনার মানুষ হবে, এবং মানুষকে ভালোবাসার মাধ্যমে তার যে আনুগত্য প্রকাশ করার একটা বিষয়, সেটা তো লালন সাহেব প্রত্যেকটা বাণীতে কিন্তু আপু তোমার ভাব দর্শন বলো, তোমার জীবন বোধ বলো, প্রত্যেকটা কথা। এবং আমার কাছে আমি যদি সহজভাবেও বলতে হয়, লালন সাহেবের প্রত্যেকটা গান যদি আমি একবার করে 10 বার পড়ি, আমি যদিও তার ভাবতত্ত্ব এত বেশি বুঝি না, কিন্তু যে কোনো মানুষ যদি লালন সাহের প্রত্যেকটা কথা লাইন বাই লাইন 10 বারও পড়ে, কিছুটা হলেও সে অনুভব করতে পারবে যে লালন শাহ এই কথার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। তো আমি চেষ্টা করি সেটা অনেকবার বুঝবার শক্তি বা ক্ষমতা, সেটা লালন শাহের এই বাণী মেনে যদি কেউ জীবনটাকে পরিচালনা করে, আমার কাছে মনে হয় জীবনটা খুব সহজ, সেখানে লোভের কোনো জায়গা থাকবে না, হিংসার কোনো জায়গা থাকবে না, সেখানে শুধু একটা সাদামাটা জীবন, যে এবং সে স্রষ্টার আরাধনায় লিপ্ত থাকবে, এবং তার দ্বারা আর যাই হোক কোনো কি বলবো খারাপ কোনো কাজ করা সম্ভব না। আসলে লালন সাঁইজির কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। এই যে কিছুদিন আগে আমরা আমাদের শ্রদ্ধেয় ফরিদা ম্যামকে হারালাম, তো
সেই জায়গাতে একটা কষ্টের জায়গা, একটা খারাপ লাগার জায়গা তো আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আর তুমি যেহেতু লালন সাইজির গানগুলো গাও, তার প্রতি তো তোমার শ্রদ্ধাটা অন্যরকম। একদম। লালন শাহের গান দ্বারা যেমন আমি প্রভাবিত হয়েছি, তার আগে অবশ্যই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই যে মানুষটা ছিলেন, তিনি ছিলেন একজন লালন সাধক আমি বলবো, এবং লালন সম্রাজ্ঞী শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাম। তো এই মানুষটার অবদান, লালন শাহের গান তো সবসময় খুব ভালো লাগার, ভালোবাসার, কিন্তু কুষ্টিয়া সেউরিয়া থেকে যে গানগুলো হয় না, যে একটা সুতায় মালা গেথে সুন্দর করে পরিবেশন করে মানুষের অন্তরে জায়গা করে দেবার যে বিষয়টা, সেটার কারিগর ছিলেন তিনি। এবং দেশ থেকে দেশান্তরের যে এই ব্যাপ্তি লালন শাহের, ফরিদা পারভীন ম্যামের কণ্ঠেই সেটা প্রচার হয়েছে। তো এটা তো একটা অনবদ্য ব্যাপার। আর আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে অনেক স্টেজ করবার বা ওনার পরিচালনায় গান করবার, এবং উনি প্রচণ্ড স্নেহ করতেন আমাকে। ওনার অচিন পাখি যে একাডেমি রয়েছে, আমি কিছুদিন আগে গিয়েছিলাম। আচ্ছা। কিন্তু আমার সব থেকে যেটা অপ্রাপ্তি মনে হয় যে ম্যাম অনেকবার আমাকে তার অচিন পাখিতে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমি সেই গেলাম, কিন্তু গিয়েই মানুষটাকে পেলাম না। এটা একটা আমার অতৃপ্তি থেকে যাবে সারা জীবন, কষ্টের জায়গা থেকে যাবে কষ্টের জায়গা। আপু, আমরা তো আসলে জীবনটাকে সহজভাবে দেখবার চেষ্টা করি, কিন্তু তারপরেও জীবন অনেক কঠিন সময় কিন্তু আসে। তোমার এই লম্বা ক্যারিয়ারেও বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়তো চড়াই উতরাই এসেছে। যখন এই কঠিন সময়গুলো এসেছে তখন তুমি কিভাবে আসলে ম্যানেজ করেছো সেখানে নিজেকে? যদি সেটা বলতে হয় আল্লাহর রহমতে, কখনো সেরকম খুব হয় না, পারিবারিকভাবে অনেক কিছুই ফেস করতে হয়, কিন্তু আপা আমি কখনো ধৈর্য হারা হয় না। আর আমি খুব পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী, যে নেগেটিভ জিনিসটা আমি আনতেই চাই না মনের মধ্যে। তো সেক্ষেত্রে ওই যে আমি বললাম যে আমি এক জায়গায় খুব বিশ্বাস করি, আল্লাহর রিজিকটাকে যেহেতু বিশ্বাস করি, তো সব কিছুই তো তার নির্ধারিত। তো এই সময় ধৈর্যের বিকল্প নেই, তো আমি ধৈর্য ধরবার চেষ্টা করি এবং তার আনুগত্য প্রকাশ করার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের কথা বলতে গেলে আসলে মনে হয় যে তোমরা এনটিভি পরিবারের একজন। শুধু ক্লোজ আপ অন তোমাকে খুঁজছে বাংলাদেশ, তোমাদের বেড়ে ওঠার একটা প্ল্যাটফর্ম ছিল। আমার কাছে মনে হয় এখনো তোমরা সেই জায়গাটা মিস করো। সেই প্রথম দিনের অভিজ্ঞতা একটু শুনবো তোমার কাছে আজকে। অনেক আমার তো এনটিভিতে আসলে আমি সেটা সবসময় বলে থাকি যে সঙ্গীত জীবনের যদি জন্মস্থান হয় সেটা আমাদের এনটিভিতে। তো এটা একদম আমাদের একটা দাবির জায়গা, গর্বের জায়গা, এবং মনে হয় যে নিজের একটা পরিবার হয় না, যে মেয়ের বিয়ে হয়ে গেলে পরিবার চলে আবার হচ্ছে যে এনটিভিতে যখন আসি সেটাই মনে হয় যে নিজের পরিবার এসেছে, বাবার বাড়ি এসেছে। তো এরকম ভাবেই দেখি আসলে, খুবই ভালো লাগার একটা বিষয়। আমার কাছে তো মনে হয় যে আল্লাহ তাআলা নিজ হাতে কিছু বর দেয় মানুষকে। তো আমার কাছে ওই স্বপ্নের জায়গাটা এখনো স্বপ্নই মনে হয়। আর এনটিভির প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই, কারণ এনটিভি এই ইনিশিয়েটিভটা যদি না নিতেন তাহলে হয়তো বা জানি না আমাদের মতো 11 জন এত মসৃণভাবে মিডিয়াতে প্রবেশ করতে পারতো বা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারতো। শুধু তোমাদের ক্ষেত্রে নয়, মানে এটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য তো একটা বড় একটাই। সেই প্রথম দিনের কথা মনে আছে যখন একদম জাজেসদের সামনে দাঁড়িয়েছিলে? কেমন ছিল সে সময়টা? মানে মনের ভিতরে কি কাজ করছিল, কি চলছিল? আপু তখন তো আসলে খুব ছোট ছিলাম, তখন ওই যে নার্ভাসনেসটাই বেশি কাজ করেছিল। তবে ওই যে বাবার সাথে থাকলে আমার কোনো দিনই কোনো কিছু মনে হয়নি, কারণ আমি যখন প্রথম অডিশন দিতে আসি তখন আমি এই কথাটা অনেকবার বলেছি যদিও, তখন মানে এক একজন প্রতিযোগী মানে গাড়ি থেকে নামছে, তার বাবা মা বাতাস করছে, তারপর ঘেমে যাচ্ছে, তারা একটার পর একটা ঠান্ডা পানি এনে দিচ্ছে বা ড্রিঙ্কস, যে তুমি সুন্দর করে মানে তাকে যত প্রোটেকশন দেবার। তো আমি এটা দেখে না আরো বেশি ঘাবড়ে যাচ্ছি যে আমি তো তাইলে মফস্বল এলাকা থেকে আসছি, আমি এরা না জানি কত বড় বড় ওস্তাদের কাছে শিখেছে, আমি তো সেখানে কিছুই না।
তো এই কথাগুলো মনে হলে খুব ইয়ে হয়। আমার বাবা একটা কথাই বলেছিল, তখন আমি বাবাকে আবার বলতাম, বাবা দেখেছো ওরা কত বড় ওস্তাদের কাছে শিখবো, আমি তো এখানে পারবো না, অযথা এসেছি, আমার মনে চলো চলে যায় আমরা। বাবার একটা কথাই ছিল যে তুমি যে কাজটা করতে এসেছো সেটা সততার সাথে মনোযোগ দিয়ে করবে, আর কে কি করছে, কে কোথা থেকে এসছে এগুলো তোমার মাথায় নেবার দরকার নেই। আমি তোমাকে নিয়ে এসেছি গান গাইবার জন্য, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে শুধু গানটা সুন্দর করে গাইবে, পরেরটা আমি বুঝে নিব। তো বাবার যেই সাহসটা, আমার প্রত্যেকটা স্টেপে বাবার কিছু কথা আমার সারা জীবন পাথেয় হয়ে থাকবে। এবং শুধু যে প্রতিযোগিতার ক্ষেত্রে তা না, বাবার প্রত্যেকটা কথা কিন্তু আমি খুব বেশি গুরুত্ব দিই, এবং আমার পুরা জীবনটা চলে যাবে বাবার প্রত্যেকটা কমেন্টস এবং বাবার দেয়া প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে চলতে হবে আমি খুব বাবাকে স্মরণ করে করে চলি। যার কারণে আমার জীবনে সমস্যা কোনোদিন আমাকে ফেস করতে হয়নি। আমার বাবা সমস্যা আসলেও সঠিক যে দিক নির্দেশনাটা একদম আমার বাবা সেটা আমাকে দিয়েছেন। এরকম ভোরের পাখি, গানের পাখি হয়ে থাকো সব সময়, আমাদের মনের ভেতরে পুরোটা জুড়ে থাকো। অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছো, আরো পাও, সেই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তোমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভি যেহেতু আমার পরিবার, এনটিভিকেও ধন্যবাদ বারবার এই নিমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।